এখানে কিন্তু কথাটা আগে বুঝতে হবে। কথাটা হচ্ছে নির্বাচিত লবণের মানে একাধিক লবণের মিশ্রণ থাকবে, সেখান থেকে কোনো একটা লবণকে আমরা যদি তোমার অধক্ষিপ্ত করতে চাই তাহলে আমাদের একটা নীতি অনুসরণ করতে হবে। সেই নীতিটা কি সেটা আমরা একটু ব্যাখ্যা করব। আমি একবারই বলতে পারতাম মুখস্থ, কিন্তু আমি চাচ্ছি না যে তোমরা মুখস্থ করো। এটা হচ্ছে এরকম, যেমন মনে করা যাক আমরা ধরে নিচ্ছি যে এইখানে আমাদের কিছু সে মনে করা যাক যে যদি স্বাভাবিকভাবে যদি উদাহরণ দিয়ে যদি বলি তা মনে করা যাক যে এখানে কিছু কপার 2+ আছে এবং জিঙ্ক 2+ আছে, এই দুইটা আয়ন দেয়া আছে। এখন এই যে দুইটা যে আয়ন দেওয়া আছে, এই দুইটা আয়নকে যদি আমরা সালফাইড আয়ন যদি যোগ করি এই দ্রবণের মধ্যে, তাহলে এই দুইটা আয়ন করে কি ওই সালফাইডের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করলে যেটা হয়, কপারটা যথারীতি কপার 2+ প্লাস হচ্ছে সালফাইড 2-, দ্যাট ইজ কপার সালফাইড একটা অধক্ষেপ তৈরি করে। আর জিঙ্কটা মূলত এই সালফাইডের সাথে যখন যুক্ত হয় তখন জিঙ্ক 2+ প্লাস হচ্ছে সালফাইড 2- মিলে এটাও কিন্তু জিঙ্ক সালফাইডের পদক্ষেপ তৈরি করে। তার মানে হচ্ছে যে যদি আমরা এই পাত্রের মধ্যে কোনো রকমের হিসাব নিকাশ ছাড়াই যদি সালফাইড যদি আমরা যোগ করি, তাহলে এই সালফাইড দ্রবণে থাকা কপার 2+ এবং জিঙ্ক 2+ এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইডের পদক্ষেপ তৈরি করে, ফলে দুইটাই কিন্তু অধক্ষিপ্ত হিসেবে নিচে পড়ে যায়। কিন্তু আমরা কোনোভাবেই চাই না যে দুইটা একসাথে অধক্ষিপ্ত হোক। আমরা চাই যে যে কোনো একটা অধক্ষিপ্ত হোক আর একটা দ্রবণের মধ্যে থাকুক। তা এই যে একাধিক আয়নের মিশ্রণ থেকে কোনো একটা আয়নকে অধক্ষিপ্ত করার পদ্ধতিটার নামে হচ্ছে সিলেক্টিভ প্রিসিপিটেশন বা নৈর্বাচনিকভাবে অধক্ষেপণ। তাই নৈর্বাচনিকভাবে অধক্ষেপণ করার সময় আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন দেখো, আমরা যদি এখানে সালফাইড যোগ করি, করে যদি মনে করো যে দুই হাত তুলে দোয়া করতে থাকি যে শুধু কপার জন্য অধক্ষেপ পড়ে, জিঙ্কের জন্য অধক্ষেপ না পড়ে, তা কি হবে? তা কিন্তু কখনোই হবে না। কারণ সালফাইডের কাজই হচ্ছে এই আয়নগুলোর সাথে যুক্ত হয়ে তাদের অধক্ষেপ তৈরি করা। ঠিক আছে? সুতরাং এখানে অন্য কোনো কৌশল নাই। তাহলে এইখানে আমরা একটা রাসায়নিকভাবে একটা কৌশল অবলম্বন করতে পারি, বা এখানে আমরা দ্রাব্যতা গুণফলের নীতি এবং সমায়নের প্রভাব এই দুইটাকে প্রয়োগ করে কিন্তু আমরা যে কোনো একটা আয়নকে দ্রবণে রাখতে পারি আর একটাকে কিন্তু আমরা নিচে অধক্ষিপ্ত করতে পারি। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তো আমি একটু আগে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। এরকম প্রশ্ন বহুবার আসছিল, এই যেমন 3-4 বার আসছে বিভিন্ন বোর্ডে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমি ধরে নিচ্ছি যে এই যে কপার সালফাইড যে উৎপন্ন হয়, আমি সাধারণ একটা ধারণা দেওয়ার জন্য বলছি যে মনে করা যাক যে কপার সালফাইডের যে কেএসপি আছে, হ্যাঁ, কেএসপি অফ কপার সালফাইড ইজ সে 20, আর মনে করা যাক যে কেএসপি অফ জিঙ্ক সালফাইড ইজ ইকুয়াল সে 30। আমি খুব বেশি বড় সংখ্যা বা খুব বেশি ছোট সংখ্যা দিয়ে আমি ইয়া করতে চাচ্ছি না, আমি একটা জাস্ট একটা ধারণা আগে দেই, তারপর আমি বিষয়টা ব্যাখ্যা করবো যে আসলে কি ঘটলো। আচ্ছা, এখন মনে করা যাক যে এখানে যে পরিমাণ কপার আছে সেই পরিমাণ জিঙ্কও আছে। সে এখানে মনে করা যাক যে তোমার প্রত্যেকটা কপার 2 মোলারের করে আছে, হ্যাঁ, আর এখানে যে জিঙ্ক আছে এটাও মনে করা যায় 2 মোলারের করে আছে। ভালো কথা। এখন আমরা যখন এখানে সালফার যখন যোগ করব তখন কি হবে? তখন এরকম একটা ঘটনা হবে। দেখো, আমি যখন একটা সালফাইড যখন যোগ করব, এই দ্রবণের মধ্যে যখন একটা সালফাইড যোগ করব, তাহলে আমার এখানে বলছি সালফাইড সে যখন আমি একটা যখন যোগ করছি, তো আমি ধরে নিচ্ছি যে আমার এই যে সালফাইডটা যে আছে, এই সালফাইড আমার যে মানটা দেয় সেটা হচ্ছে যে প্রত্যেকবার সালফাইড যোগ করলে আমার 2 মোলার পরিমাণ আমার মান দিচ্ছে। জাস্ট একটা ধারণা দেওয়ার। তাহলে এই দ্রবণটাতে কপার এবং জিঙ্ক উভয়ের সম ঘনমাত্রার আছে, একই ঘনমাত্রার আছে, বা ভিন্ন ঘনমাত্রাও থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না। তো বিষয়টা আমি জটিলের দিকে না গিয়ে সরল করার জন্য আমি ধরে নিচ্ছি যে এদের উভয় ঘনমাত্রা একই। এখন এই দ্রবণে আমরা সালফাইড যোগ করব, যখন একবার সালফাইড যোগ করি প্রতি ক্ষেত্রে আমাদের 2 মোলার করে সালফাইডের ঘনমাত্রা বেড়ে যায়। আচ্ছা, তো যখন আমি প্রথমবার যখন সালফাইড যখন যোগ করলাম, একটা সালফাইড যখন যোগ করলাম, তখন এখানে কপারের ছিল 2 আর সালফাইডের আছে 2, আর 2 আর 2 এর গুণফলটা হচ্ছে 4। এই অবস্থায় কিন্তু আমরা এর গুণফলটা এইভাবে চিন্তা করতে পারি, যেহেতু জিঙ্কও আছে 2 পরিমাণ এবং আমরা সালফাইড যোগ করছি একটা, তাই এরও 2, এরও হচ্ছে কিন্তু হচ্ছে 4। আচ্ছা, ভালো কথা। এরপর মনে করা যাক যে আমরা আরো একবার সালফাইড চালনা করলাম একই পরিমাণ, এটা আমাদের দ্বিতীয় সালফাইড। ফলে এবার কি হচ্ছে,
এবার দ্রবণের মধ্যে আমাদের কপার হচ্ছে 2টা, আর সালফাইড কিন্তু আমাদের 4 একক পরিমাণ দিচ্ছে। প্রতি একটা সালফাইড 2 একক পরিমাণ দেয়। সেই হিসেবে আমরা যদি 2টা সালফাইড যোগ করি তাহলে 2টায় 2 দুগুণ 4 একক পরিমাণ দিবে। তাহলে এবার কিন্তু হচ্ছে 4 দুগুণ হচ্ছে 8, আর এখানে কিন্তু আমরা বলতে পারি 2 × 4 দ্যাট ইজ হচ্ছে 8। তো এইভাবে মনে করা যাক যে আমরা সালফাইড যোগ করলাম করতে করতে আমি মনে করা যাক যে সালফাইড যোগ করলাম সে 4টা, সালফাইড যোগ করলাম 4টা। এখন 4টা সালফাইড যখন যোগ করলাম তখন কপারের জন্য 2, আর 4টা সালফাইডের 4 দুগুণ 8, একটা করে সালফাইড 2 একক, তাহলে 4টা যোগ করলে 4 দুগুণ 8 একক, এখানে হচ্ছে 8। এই অবস্থায় কিন্তু এটা হচ্ছে 16। তো একইভাবে এখানে 2 × আমাদের 8 হবে এবং হচ্ছে 16 হবে। মানে আমরা কপারের সাপেক্ষেও গুণফলটা চিন্তা করতে পারি, জিঙ্কের সাপেক্ষেও আমরা গুণফলটা চিন্তা করতে পারি। যখন আমরা সালফাইড যোগ করবো দুইটারে আমরা গুণফলটা চেক করে দেখবো যে এর গুণফল কত হচ্ছে, ওর গুণফল কত হচ্ছে। তো যেহেতু দুইটা একই পরিমাণ আছে এবং কপার এবং জিঙ্কের পরিমাণ যেহেতু একই আছে, তাই প্রতি ক্ষেত্রে সালফার যখন আমরা যোগ করছি তখন এদের গুণফলটা কিন্তু সমান হচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো তো, মনে করা যায় যে আমি এবার সালফাইড যোগ করলাম, এটা আমার হচ্ছে 5 নাম্বার সালফাইড। তো 5 নাম্বার সালফাইড যোগ করলে 2 × হচ্ছে একটা করে সালফাইড যদি 2 একক পরিমাণ হয় তাহলে 5টা যোগ করলে 5 দুগুণে 10টা হচ্ছে, তাহলে 10 দুগুণে হচ্ছে কিন্তু 20 একক হচ্ছে। আর এইখানে কি হচ্ছে, এখানে ঠিক 2 × তোমার হচ্ছে 10 হচ্ছে, 10 × হচ্ছে 20 হচ্ছে। তো এই অবস্থায় যখন আসতেছে তখন দেখো, যখন আমরা 5টা পরিমাণ যখন আমরা সালফাইড যখন আমরা যোগ করেছি, হ্যাঁ, যখন আমরা 5টা সালফাইড যখন আমরা যোগ করেছি তখন কিন্তু আমাদের এই কপার সালফাইড কিন্তু সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়েছে। এই অবস্থায় যে আমরা কেআইপি এর যে মানগুলো পাইছি এগুলো প্রত্যেকটা আমাদের সে কেআইপি হচ্ছে কি রকম, ওই যে আমরা যে জানি যে আমাদের কেআইপি সমান কি ছিল, কেআইপি সমান ছিল যে কেআইপি এরকম ছিল না যে আয়নগুলোর গুণফল যথোপযুক্ত ঘাত সহ। তা আমি ওই দিকে যাচ্ছি না, জাস্ট আয়নগুলোকে গুণ করে আমি লিখতেছি। হ্যাঁ, যেহেতু একটা কপার 2 একক পরিমাণ আর একটা সালফাইড প্রতিবার যোগ করলে 2 একক পরিমাণ করে হচ্ছে, তাহলে এরকম হচ্ছে। এই অবস্থায় কিন্তু একটা বিষয় লক্ষণীয়, জিঙ্ক সালফাইড এখন কিন্তু সম্পৃক্ত কিন্তু হয়নি। আচ্ছা, তা আমি কিভাবে বুঝলাম যে কপার সালফাইড দ্বারা এই দ্রবণটা সম্পৃক্ত হয়েছে? কারণ কপার সালফাইডের কিন্তু এখানে দেখো দ্রাব্যতা গুণফলের মানটা কিন্তু দেওয়া আছে। কপার সালফাইডের দ্রাব্যতা গুণফলের মানটা দেয়া আছে 20। তাহলে যখন দ্রাব্যতা গুণফলের মান কেএসপি এবং এই মানগুলো হচ্ছে আমাদের কেআইপি, এগুলো যখন সমান হয়ে যাবে, অর্থাৎ কেআইপি সমান যখন কেএসপি হবে তখন আমরা সম্পৃক্ত বলি। তার মানে যখন দ্রবণে আমরা 5টা সালফাইড যখন আমরা যোগ করতেছি তখন আমাদের কপার সালফাইড দ্বারা এই দ্রবণটা সম্পৃক্ত হচ্ছে, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করছে। কিন্তু এই অবস্থায় কিন্তু এটা এখনো অসম্পৃক্তই আছে, অসম্পৃক্ত অবস্থায় আছে, এটা একটা অসম্পৃক্ত দ্রবণ আছে। আচ্ছা, ভালো কথা। এরপরে ঘটবে মূলত মূল ঘটনাটা। মূল ঘটনাটা কিরকম খেয়াল করে দেখো, আমি যদি সালফাইড যদি মনে করা যায় যে এখন 6টা দেই তাহলে কি হবে। সালফাইড 6টা দিলে 2 × হচ্ছে 6 দুগুণ হচ্ছে 12, আর তখন হবে 24। তাহলে এইবার কিন্তু আমার এই জায়গায় এসে কিন্তু কি হয়েছিল, কেআইপি সমান কিন্তু আমার কেএসপি হয়েছিল। আর এগুলো প্রতি ক্ষেত্রে কি হয়েছিল, কেআইপি ইজ লেস দ্যান কিন্তু কেএসপি হয়েছিল। আর এই ক্ষেত্রে এসে কি হয়েছে, এই ক্ষেত্রে এসে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কেআইপি ইজ গ্রেটার দ্যান কিন্তু কেএসপি হয়েছে। তো ওই তো আমরা দ্রাব্যতা গুণফলের নীতি অনুযায়ী জানি, যখন কেএফ ইজ গ্রেটার দ্যান কেএসপি হয় তখন অদক্ষেপ পড়ে, তখন এখন কিন্তু এখন অদক্ষেপ পড়া শুরু করছে। তার মানে যখন আমরা দ্রবণের মধ্যে 6টা সালফাইড দিব তখন আমাদের কপার সালফাইড কিন্তু অদক্ষিপ্ত হওয়া শুরু হবে। তো এই অবস্থায় আমাদের ইয়ার কি অবস্থা হবে জিঙ্ক সালফাইডের সেটা একটু দেখা যাক। সেটা থেকে 2 × হচ্ছে 12 হচ্ছে 24, এটা এখনো কিন্তু অসম্পৃক্তই আছে। কেন? কারণ এর দ্রাব্যতা গুণফলের মানটা কিন্তু হচ্ছে 30, এখনো দ্রবণ এখনো সম্পৃক্ত হয়নি। তারপর এইখানে যখন আমরা মনে করা যায় যে যদি সালফার যদি আমরা যদি যোগ করি, মনে করো যে তোমার কয়টা সে 6টা দিলে তো 12টা হচ্ছে, তাহলে 7টা দিলে 14 হবে, 14 দুগুণ 28 হবে, মনে করো 8টা যোগ করলাম। মনে করা যায় যে এবার আমরা সালফাইড এখানে যোগ করতেছি 8টা। তো 8টা যখন যোগ করছি এটা তো 8 থেকেই তো অধক্ষিপ্ত হওয়া শুরু হয়েছে, কিন্তু এটা এখনো অধক্ষিপ্ত হওয়া শুরু হয়নি। তো যখন আমরা 8টা যোগ করতেছি তখন আমাদের কি হচ্ছে, এর মানটা 2 × 8 দুগুণ 16 দ্যাট ইজ হচ্ছে 32, এটা আরো অতিক্রম করে গেছে। আর এখানে হচ্ছে 2 × 16 ইকুয়াল হচ্ছে 32। এবার এইটা কিন্তু
তোমার অধক্ষিপ্ত হওয়া শুরু হবে, অধক্ষেপ পড়বে। কেন পড়বে একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে আমরা কিন্তু যদি দেখি তাহলে দেখবো যে এইখান থেকে এই পর্যন্ত 4 থেকে 24 পর্যন্ত এই দ্রবণটার ক্ষেত্রে কেআইপি ইজ লেস দ্যান ছিল কেএসপি। আর যখনই আমরা এখানে 8টা সালফাইড যখন আমরা যোগ করতেছি তখন কিন্তু আমাদের এর গুণফল যেমন 32 হচ্ছে, এর গুণফল 32 হচ্ছে। ফলে 8টা সালফাইড দ্রবণে যখন যোগ করা হচ্ছে তখন কপার সালফাইড যেমন অধক্ষিপ্ত হচ্ছে পাশাপাশি কিন্তু জিঙ্ক সালফাইডও কিন্তু অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে, জিঙ্ক সালফাইড অধক্ষিপ্ত হচ্ছে। কারণটা হচ্ছে যে এই অবস্থায় যখন 8টা সালফাইড যখন যোগ করা হচ্ছে তখন কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইড উভয়েরই কিন্তু দ্রাব্যতা গুণফলের মানকে কিন্তু আয়নিক গুণফলটা কিন্তু অতিক্রম করছে, 32 করে হয়েছে। ফলে দুইটা কিন্তু অতিক্রম করছে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো তো, যখন আমরা 6টা যোগ করেছিলাম তখন কেবল কপার অধক্ষিপ্ত হচ্ছিল কিন্তু জিঙ্ক অধক্ষিপ্ত হয় নাই। কিন্তু যখন আমরা 8টা যোগ করতেছি তখন আমাদের কপারও সালফাইড হিসেবে অধক্ষিপ্ত হচ্ছে, জিঙ্কও কিন্তু জিঙ্ক সালফাইড হিসেবে অধক্ষিপ্ত হচ্ছে। তাহলে আমরা যদি এখন এই মিশ্রণটা থেকে যদি চাই যে আমাদের শুধু কপার অধক্ষিপ্ত হোক, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে অবশ্যই 8টার কম পরিমাণ সালফাইড এখানে যোগ করতে হবে, 8টার বেশি পরিমাণ যোগ করা যাবে না। তো এইটা কেন হলো? আসলে এইটা হওয়ার কারণ হচ্ছে, দেখো যে দ্রবণের মিশ্রিত অবস্থায় যে আয়নটার দ্রাব্যতা গুণফলের মান কম থাকে সেই আয়নটা কিন্তু আগে অধক্ষিপ্ত হয়। কারণটা হচ্ছে যে এই আয়নটার দ্রাব্যতা গুণফলের মান কম হওয়ার কারণে এর আয়নিক গুণফল খুব সহজেই সেই পরিমাণ দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করতে পারে। কিন্তু যদি দ্রাব্যতা গুণফলের মান যদি অনেক বড় হয়ে যায় তাহলে তার আয়নিক গুণফল ওই দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করতে গেলে বেশি পরিমাণ আয়নের প্রয়োজন হয়। অর্থাৎ এই যে এখানে যে কপার 2+ এবং জিঙ্ক 2+ ছিল, এই দুইটার মধ্যে থেকে আমাদের সেই আয়নটা আগে অধক্ষিপ্ত হবে যার দ্রাব্যতা গুণফলের মান কম। কেন? কারণ যে আয়নটার দ্রাব্যতা গুণফলের মান কম হবে, যখন আমরা বাইরে থেকে কোনো আয়ন যোগ করে তাদেরকে অধক্ষিপ্ত করব তখন তার আয়নিক গুণফলের মানটা খুব সহজেই এই দ্রাব্যতা গুণফলের মানটাকে অতিক্রম করতে পারবে। আর যখন আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের মানকে যখন অতিক্রম করে তখন কিন্তু সেটা অধক্ষিপ্ত হয়। যেমনটা আমরা এখানে দেখলাম যে কপার সালফাইড দ্রাব্যতা গুণফলের মান 20, ফলে যখন 6টা সালফাইড আয়ন যখন যোগ করা হয়েছে তখন কিন্তু খুব সহজেই এই কপার সালফাইডের যে আয়নিক গুণফলটা আছে সেটা তার দ্রাব্যতা গুণফল কিন্তু অতিক্রম করতে পারছে। বা এভাবেও বলা যায়, যখন 6টা সালফাইড যখন যোগ করা হয়েছে তখন কপার সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান অতিক্রম করলেও জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা গুণফলের মানকে কিন্তু অতিক্রম করে নাই। ফলে ওই অবস্থায় কপার সালফাইড হিসেবে অধক্ষিপ্ত হলেও জিঙ্ক কিন্তু জিঙ্ক সালফাইড হিসেবে অধক্ষিপ্ত হয় না তথা দ্রবণে থেকে যায়। তাহলে এখন আমাদের মনে প্রাণে চাওয়া হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে আগে আমরা দেখব কার দ্রাব্যতা গুণফলের মান বেশি কার কম। যার দ্রাব্যতা গুণফলের মান কম সেইটা আগে অধক্ষিপ্ত হবে। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এর 20 হওয়ার কারণে কিন্তু এটা আগে অধক্ষিপ্ত হয়েছে, এর 30 হওয়ার কারণে কিন্তু পরে অধক্ষিপ্ত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা এই নৈর্বাচনিকভাবে সিলেক্টিভলি যদি যে কোনো একটা আয়নকে যদি অধক্ষিপ্ত করতে চাই তাহলে যে আয়নটা যোগ করে আমরা অধক্ষেপণ সম্পন্ন করি সেই আয়নটার ঘনমাত্রা অবশ্যই নিয়ন্ত্রিত মাত্রা হওয়া উচিত বা কম পরিমাণ হওয়া উচিত, যাতে ওই কম পরিমাণ ঘনমাত্রা দিয়ে যার দ্রাব্যতা গুণফলের মান কম সেইটা কেবল অধক্ষিপ্ত হয়, আর যার দ্রাব্যতা গুণফলের মান বেশি সেটা যেন অধক্ষিপ্ত না হয়। আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে আবার একটু রিপ্লে করে একটু দেখো যে এই বিষয়টা এখানে কি ঘটলো। মূল বক্তব্য হচ্ছে কপার সালফাইড দ্রাব্যতা গুণফলের মান কম হওয়ার কারণে কম পরিমাণ সালফাইড যোগ করলেই সেটা অধক্ষিপ্ত হচ্ছে, কিন্তু ওই কম পরিমাণ তোমার সালফাইড যোগ করলে তখনও কিন্তু জিঙ্ক কিন্তু অধক্ষিপ্ত হচ্ছে না, কারণ জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান বেশি। আচ্ছা, এখন এই যে আমরা যে এখানে চাচ্ছি যে মনে প্রাণে তাহলে সালফাইড আমরা যদি এখান থেকে যদি সে কপার কথা মনে করা যায় কপারকে যদি আমরা যদি অধক্ষিপ্ত করি, এখান থেকে মনে করা যাক যে আমরা কপার সালফাইড হিসেবে অধক্ষিপ্ত করব, এইটা আগে আমরা অধক্ষিপ্ত করব। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে এই দ্রবণের মধ্যে সালফাইডকে কম পরিমাণ যোগ করতে হবে।
এখন সালফাইডটা মূলত আসে কোথায় থেকে, সেটা হচ্ছে এরকম যে সালফাইডটা আসে অ্যাকচুয়ালি H2S গ্যাসকে যখন চালনা করা হয় দ্রবণের মধ্যে, তখন সেখান থেকে তোমার 2H প্লাস এবং প্লাস সালফাইড উৎপন্ন হয়। এই জুটিটা এদের উৎপন্ন হয়। এই জুটিটা যে উৎপন্ন হচ্ছে, এই জুটিটার মধ্যে থেকে যে সালফাইডটা আছে সেটা দ্রবণে যেয়ে কিন্তু এরকম কিন্তু অধঃক্ষেপণে সহায়তা করে। তার H2S এর বিয়োজনটা তাহলে এখন আমাদেরকে কমাতে হবে। এখন H2S এর বিয়োজন আমরা কিভাবে কমাবো? আমরা কি H2S কে গুণে গুণে দিচ্ছি যে একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম? আমরা তো H2S কে গ্যাসের মতো চালনা করতেছি দ্রবণের মধ্যে। তাহলে এইটাকে কমানোর একটা উপায় আছে। উপায়টা কি? উপায়টা হচ্ছে এরকম যে যদি এখন আমরা এখানে কিছু HCl যোগ করি, তাহলে কি হয়? একটা মজার বিষয় ঘটে দেখো, যে যদি আমরা HCl যোগ করি, তাহলে এখান থেকে দেখা যাবে যে H প্লাস এবং Cl মাইনাস উৎপন্ন হবে। তো Cl মাইনাস এটাতে কোনো ঝামেলা করবে না। তা এই যে H প্লাসটা যে আছে, এই H প্লাস যখন HCl যখন H প্লাস যখন দিবে, HCl যখন H প্লাস যখন সরবরাহ করবে দ্রবণের মধ্যে, ঠিক আছে, তখন দেখা যাবে যে এই বিক্রিয়াটা কিন্তু তখন এই পশ্চাৎমুখী হবে। বিক্রিয়াটা পশ্চাৎমুখী হওয়ার অর্থ হচ্ছে H2S এর বিয়োজন কমে যাওয়া। H2S এর বিয়োজন কমে যাওয়ার অর্থ হচ্ছে সালফাইড কম পরিমাণে উৎপন্ন হওয়া। সালফাইড কম পরিমাণে উৎপন্ন হওয়ার অর্থ হচ্ছে যে পরিমাণ কম সালফাইড উৎপন্ন হচ্ছে সেইটা দিয়ে কেবল যার দ্রাব্যতা গুণফলের মানটা কম সেইটা শুধু অধঃক্ষিপ্ত হবে, অপরটা কিন্তু হবে না। তাহলে এই যে এইটুকু জায়গা দেখো তো, এই জায়গাটা আমাদের সমান প্রভাবের প্রয়োগ না, এটা কিন্তু আমাদের কিন্তু সমান প্রভাবের প্রয়োগ। তার মানে হচ্ছে এখানে আমাদের দুইটা জিনিস কাজে লাগতেছে, দ্রাব্যতা গুণফলের কনসেপ্টটা কাজে লাগতেছে আর সমান প্রভাবের প্রয়োগটা কাজে লাগতেছে। তাহলে আমরা যেটা করব, যদি আমরা একাধিক আয়নের মিশ্রণ থেকে কোন একটা আয়নকে নির্বাচিতভাবে যদি অধঃক্ষিপ্ত করতে চাই, তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে কার দ্রাব্যতা গুণফলের মান কম আর কার বেশি। তো সাধারণত দেখা যায় যার দ্রাব্যতা গুণফলের মান কম হয় সেটা আগে অধঃক্ষিপ্ত হওয়া শুরু করে, আর যার দ্রাব্যতা গুণফলের মান বেশি হয় সেটা কিন্তু পরে অধঃক্ষিপ্ত হওয়া শুরু করে। এখন যদি আমরা শুধু একটাকে যদি অধঃক্ষিপ্ত করতে চাই, তাহলে আমাদেরকে দ্রবণের মধ্যে কম পরিমাণ আয়ন যোগ করতে হবে, অর্থাৎ যে আয়নটা দিয়ে অধঃক্ষেপটা সৃষ্টি হয় সেই আয়নটা আমাদেরকে কম পরিমাণ যোগ করতে হবে। আর এই কম পরিমাণ যোগ করার জন্য আমরা সমায়নের এইরকম প্রভাব বা হেল্প নিতে পারি।